নমস্কার সবাইকে, নলেজ জার্মিনেশনের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রেচন বা এক্সক্রিয়েটরি সিস্টেম চ্যাপ্টারের ফার্স্ট পোর্শনটা আমরা পড়ব। তো প্রথমেই এক্সক্রিয়েটরি সিস্টেম জানতে হলে বা এক্সক্রিয়েশন সম্পর্কে জানতে হলে, রেচন সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হয় যে রেচন কী আসলে। ঠিক আছে, রেচন হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা হচ্ছে এই যে আমাদের শরীর, ঠিক আছে, আমাদের শরীর কে সুস্থ স্বাভাবিক রাখার জন্য আমাদের খাদ্য গ্রহণ করতে হয়। ঠিক আছে, সেই খাদ্য গ্রহণ করার পর আমরা যেটা জানি কিছু বেসিক নিয়ম, যে খাবারটা খাওয়ার পর সেইটা আফটার এ সার্টেন টাইম সেটা আমাদের এনার্জিতে কনভার্ট হয়ে যায়। বাট দ্য প্রবলেম ইজ যে পুরো যে খাবারটা থালায় রেখে আমরা খাচ্ছি সেই পুরো থালাটা কিন্তু এনার্জিতে কনভার্ট হয় না। এর মধ্যে অনেক কিছুই আছে যেটা উপজাত বস্তু, যেটা আমরা এক্সট্রা খাচ্ছি, সেটা শরীরের প্রয়োজন হয় না। এবং পুরো খাবারটা এটিপিতে পরিণত হওয়া পর্যন্ত যে সাইকেলগুলো চলে, যে প্রসেসটা চলে, ঠিক আছে, সেই প্রসেসের মধ্যে কিছু উপজাত বস্তু, মাইন্ডেড, উপজাত বস্তু তৈরি হয়। সেই উপজাত বস্তুকে শরীর থেকে বের করে না দিলে সেই শরীর কিন্তু সুস্থ থাকে না। ঠিক আছে, এটা সত্যি একটা কারখানার মতো। ঠিক আছে, তো উপজাত বস্তুকে বের করে দেওয়ার পদ্ধতিকে রেচন বলা হয়। ঠিক আছে, অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, বিভিন্ন শরীরে এই যে যেটা বললাম যে এটিপি তৈরি করার জন্য বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, এবং সেই পদ্ধতির মধ্যে গিয়ে যে উপজাত বস্তু লাইক নাইট্রোজেন, লাইক অ্যামোনিয়া, লাইক ইউরিয়া, এগুলোকে শরীর থেকে বের করে দেওয়াই হচ্ছে কিন্তু আমাদের কাজ, এবং সেটাকে আমরা রেচন বলছি, মানে শরীর থেকে খারাপ জিনিসকে বের করে দিচ্ছি। এই সময় শুরুতেই একটা ইম্পর্ট্যান্ট কথা বলে দিই, যে অনেকেই ভাববে যে আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ হিসেবে বের হয় দুটো, একটা ইউরিন, আমাদের ক্ষেত্রে বলছি ইউরিন বের হয়, আর তার সাথে স্টুলও বের হয়। ঠিক আছে, তো এই যে দুটোর মধ্যে রেচন পদার্থ ইউরিন, ঠিক আছে, ইউরিন বা ঘামের মাধ্যমে যেটা বেরাচ্ছে সেইটা। স্টুল কিন্তু রেচন পদার্থ নয়, অর্থাৎ আমাদের যেটা স্টুল সেইটা কখনোই রেচন পদার্থ নয়। সেটা হচ্ছে খাবারের এক্সট্রা যেটা আমরা খাই, যেটা ওই ফাইবার জাতীয় খাবার এবং এক্সট্রা জিনিস যেগুলো থাকে সেইগুলো শরীর থেকে বের হয়ে যায়, তার মধ্যে কিন্তু কোনো রেচন পদার্থ থাকে না। মেন যেটা রেচন পদার্থ সেটা হচ্ছে ইউরিন এবং ঘামের মাধ্যমে যেটা বের হয় সেটাই কিন্তু রেচন পদার্থ, অর্থাৎ শরীর থেকে যেটা উপজাত বস্তু বেরিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে। ঠিক আছে, তাহলে এক্সক্রিয়েশনটা আসলে কি? অর্থাৎ যে জৈবিক প্রক্রিয়ায় জীবদেহের দেহকোষে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থগুলি জীবদেহ থেকে নির্গত হয় এবং জীবদেহকে স্বাভাবিক ও সুস্থ রাখে। অর্থাৎ এই পদার্থগুলি যদি আমি কোষ থেকে না বের করি এবং কোষ থেকে বের হয়ে হয়ে সেটা জমা হয়ে যখন শরীর থেকে টোটালি বের যদি না হয়ে আসে, তাহলে কিন্তু শরীর কী হয়ে যাবে? আমার অসুস্থ। তাই এইটাই হচ্ছে বেসিক কাজ, সেটা হচ্ছে রেচনের। সেটা হচ্ছে শরীরের কোষের যখনই কাজ হয়ে গেল তখন তার উপজাত বস্তু, যেমন কার্বন ডাইঅক্সাইড কিন্তু ইউরিন বা ঘামের মধ্যে নয়, সেটা কিন্তু বর্জ্য পদার্থ, এবং সেটা আমাদের এয়ার হিসেবে বেরিয়ে যায় রেসপিরেশন পদ্ধতিতে, সেটাও কিন্তু বর্জ্য পদার্থ, মাইন্ডেড। তো সেটা বের করে দিলে শরীর সুস্থ, আদারওয়াইজ শরীর কিন্তু অসুস্থ। তো এই পদ্ধতিকে এক্সক্রিয়েশন বলা হয়। এটি একটি অপচিতি বিপাক। বিপাক দুই ধরনের হয়, একটা উপচিতি, একটা হয় অপচিতি। উপচিতি মানে দেহের শুষ্ক ওজন যেটাতে বৃদ্ধি পায়, যেমন আমরা খাবার খাচ্ছি যেটার পুষ্টি, সেটা হচ্ছে উপচিতি বিপাক। ঠিক আছে, পুষ্টি হচ্ছে উপচিতি বিপাক। অপচিতি বিপাক হচ্ছে এই রেচনকে, শ্বসনকে অপচিতি বিপাক বলা হয়। এটাতে শুষ্ক ওজন হ্রাস পায়। আচ্ছা, বিপাকে এই রেচন পদ্ধতিতে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থকে আমরা আসল বর্জ্য পদার্থ বলে থাকি। নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থের মধ্যে নাইট্রোজেন নিজেও পড়ে, অ্যামোনিয়াও পড়ে, ইউরিয়াও পড়ে, এই সমস্ত কিছু কিন্তু পড়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ এবারে যে প্রশ্নটা আসে যে এই যে রেচন পদার্থ, এই যে নাইট্রোজেন বা নাইট্রোজেন জাতীয় অ্যামোনিয়া বা অ্যামাইনো অ্যাসিড, এই যা কিছু তৈরি হচ্ছে আসছে কোথা থেকে? ব্যাপারটা না, দেখো, আমরা খাবারের সাথে প্রোটিন খাচ্ছি কিন্তু প্রতি মুহূর্ত। কেউ মাংস মাছ খাচ্ছে ডাইরেক্ট, কেউ যদি সেটা না খাচ্ছে তো কেউ সয়াবিন খাচ্ছে, কেউ ভেজিটেবলসের মধ্যে দিয়ে প্রোটিন নিচ্ছে, কিন্তু প্রোটিন খাচ্ছে এন্ড অফ দ্য ডে। কেউ পনির খাচ্ছে, কেউ আরও অন্য কিছু খাচ্ছে, কেউ টোফু খাচ্ছে। ঠিক আছে, তো এই যে প্রোটিন খাচ্ছি, সেই প্রোটিনের আবারও বলছি সমস্তটা তো কিন্তু আমার কিন্তু ডাইজেশন হওয়ার পরে সমস্তটা কাজে লাগছে না। ফার্স্ট
এবং দ্বিতীয় যেটা হচ্ছে, যেটা কনসেপ্টের মধ্যে পড়ে, সেটা হচ্ছে যে এই যে প্রোটিনের বিশেষ একটা অ্যামাইনো গ্রুপ থাকে, ঠিক আছে, দুটো গ্রুপ থাকে, একটা কার্বক্সিলিক গ্রুপ আর একটা অ্যামাইনো গ্রুপ। এই অ্যামাইনো গ্রুপটা সঞ্চিত হয় না, বা মাইন্ড ইট যে প্রোটিনের কোনো অংশই শরীরে কিন্তু সঞ্চয় হতে পারে না। আমাদের শরীরে বডিতে বেসিক্যালি কার্বস, ঠিক আছে, আমাদের শরীরে কার্ব সঞ্চিত হয়, ফ্যাট সঞ্চিত হয়, বাট প্রোটিন কিন্তু সঞ্চিত হয় না। এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গা, এটা মনে রাখার মতো। আমাদের শরীরে কিন্তু প্রোটিন সঞ্চিত হয় না, এবং প্রোটিনের যে অ্যামাইনো গ্রুপটা সেইটা ভেঙে নিয়ে পরে ডিএমিনেশন পদ্ধতিতে সে ট্রান্সফর্ম হয়ে যায়, NH2 থেকে NH3-তে পরিণত হয়ে যায় এবং অ্যামোনিয়াতে পরিণত হয়। এছাড়া কখনো কখনো অর্গানিক অ্যাসিড, ইউরিয়া ইত্যাদিতেও পরিণত হয়, এবং সেই জিনিসটাই পরে কিন্তু রেচন পদার্থ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সঞ্চিত পদার্থের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট আর ফ্যাট হলেও প্রোটিন কিন্তু কোনো দিনই আমাদের শরীরে সঞ্চিত হতে পারে না, ঠিক আছে। এইবারে আমরা রেচন পদার্থের একদম বিগিনিংয়ের মধ্যে যে কনসেপ্টগুলো নিচ্ছি, তার মধ্যে আরেকটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট হচ্ছে যে এই যে মার্কেটে এত রেচন পদার্থ রয়েছে, ঠিক আছে, রেচন পদার্থ যেমন অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, বাইল পিগমেন্ট, এই যা কিছু রয়েছে, বিলিরুবিন, বিলিভার্ডিন, এই নামটা তো অনেকবার শুনেছো, আমি এটা একটু উল্লেখও করে দেবো। তো এই সমস্ত কিছুর মধ্যে কার কতটা বিষাক্ত রূপ এবং সে কার কেমন প্রকৃতি সেইটা জানবো। তো অ্যামোনিয়া আমরা জানি যে খুবই বিষাক্ত, ঠিক আছে, অ্যামোনিয়া গ্যাস যদি কোথাও ফর্ম করে যায় সেখানে মৃত্যু, যদি খুব তাড়াতাড়ি মৃত্যুর হার বেড়ে যায় এবং সেই জায়গাতে নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, এছাড়া জায়গাটা পুরো বিষাক্ত হয়ে যায়। ইউরিয়ার ক্ষেত্রেও তাই, বাট ইউরিয়া অতটা অ্যামোনিয়ার মতো কিন্তু বিষাক্ত নয়। এই অ্যামোনিয়া ওই জন্য জানো তো, সার যখন সার হিসেবে ব্যবহৃত হচ্ছে, নাইট্রোজেন ঘটিত সার, সেই সারের ফলে যে আমাদের সবজি তৈরি হচ্ছে, খাবার দাবার, ফল ইত্যাদি, সেইটা কিন্তু খুব বিষাক্ত হয়ে যাচ্ছে। ফলে আমরা চেষ্টা করছি যাতে এইটা না ইউজ করা হয়। মাইন্ডেড, তোমরা কেউ যদি কৃষি প্রধান এরিয়া থেকে বা ফ্যামিলি থেকে বিলংস করো, চেষ্টা করবে অ্যামোনিয়া যাতে না ইউজ করা হয়, সেখানে তার বদলে যেন কিছু প্রাকৃতিক উপায়ে যে সারগুলো এখন তৈরি হচ্ছে, ঠিক আছে, গোবর সার ইত্যাদি, এই ধরনের সার ব্যবহার করার চেষ্টা করবে। ইউরিয়া হচ্ছে যকৃৎ থেকে তৈরি হওয়া একটা মাঝারি বিষাক্ত, বাট এইটা যকৃৎ থেকে তৈরি হলেও এইটা কিন্তু বিষাক্ত তুলনামূলকভাবে। শরীরে যদি ইউরিয়ার মাত্রা কোনো রকমের ব্লাডে বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সে সমস্ত অর্গানকে একদিক থেকে নষ্ট করতে শুরু করে, এবং আফটার সার্টেন টাইম সে কিন্তু অর্গান নষ্ট করতে শুরু করে দেয়, ঠিক আছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড, সেটা তুলনামূলকভাবে কম বিষাক্ত। তারপর আমরা জানি কার্বন ডাইঅক্সাইড, যেটা রেসপিরেশন পদ্ধতিতে তৈরিও হয়, এবং সেই ক্ষেত্রে সে কিন্তু এই যে গ্লুকোজের মধ্যে 6টা কার্বন, সেই 6টা কার্বন সে কিন্তু কার্বন ডাইঅক্সাইড হিসেবে শরীর থেকে বেরিয়ে যায় সবার ক্ষেত্রে, এবং সেইটা রেচন পদার্থ। আচ্ছা, এছাড়াও রয়েছে বাইল পিগমেন্ট, বিলিরুবিন, বিলিভার্ডিন। বিলিভার্ডিন যেটা ওই এইটাও কিন্তু বিষাক্ত পদার্থ, এবং মনে রাখবে জন্ডিস বলে একটা রোগ হয়, যার ক্ষেত্রে বিলিরুবিন, বিলিভার্ডিনের পরিমাণটা যদি বাড়তি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু জন্ডিসের মতো রোগ দেখা দেয়, ঠিক আছে। অতএব এর পরিমাণটা মেনটেন রাখাটা খুব দরকার। অতিরিক্ত ঘাম এবং মূত্র কিন্তু হচ্ছে তারপরে আমাদের রেচন পদার্থ, ঠিক আছে। এইবারে এই যে ভ্যারাইটিস অফ রেচন পদার্থ আমরা দেখলাম, এবং এই রেচন পদার্থ প্রত্যেকটা অর্গানিজম, অর্থাৎ প্রত্যেকটা কি বলবো, প্রাণীর, বিভিন্ন প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখেছি সবার ক্ষেত্রে আলাদা। যেমন আমাদের ক্ষেত্রে, হিউম্যানের ক্ষেত্রে কিন্তু ইউরিয়া হচ্ছে আমাদের রেচন পদার্থ, কিন্তু আবার অন্য কিছু প্রাণীর ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড, কারো ক্ষেত্রে ইউরিক অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে কেন এইরকম হয়, ঠিক আছে, কেন এরকম সবার ক্ষেত্রে একই রেচন পদার্থ নয় কেন? তার কারণ হচ্ছে বিভিন্ন প্রাণী বিভিন্ন জায়গায় বসবাস করে, যেখানে ওয়াটার এর পার্সেন্টেজ বিভিন্ন, ঠিক আছে, যে যেখানে যেমনভাবে থাকবে সেখানে তার জলের পরিমাণ, তার শরীরে জল কতটা আছে বা সে কতটা জলে আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু কি হয়, রেচন পদার্থ তৈরি হয়। যেমন ধরো প্রচুর জল যদি থাকে, তখন অ্যামোনিয়া, ডাইরেক্ট অ্যামোনিয়া শরীর দিয়ে বেরিয়ে যায়। যারা জলজ প্রাণী তাদের ক্ষেত্রে আমরা এইটা দেখতে পাবো, যে যাদের ক্ষেত্রে প্রচুর, যেমন অ্যামিবা, হাইড্রা, এরা বেসিক্যালি জলেই থাকে, ফলে এরা অ্যামোনিয়াকে ডাইরেক্ট কি করে, রেচন পদার্থ হিসেবে বের করে দেয়, ঠিক আছে। তাহলে তাদের ক্ষেত্রে, যেমন হাইড্রা, এদের ক্ষেত্রে অ্যামোনিয়া। বাট যেখানে আরেকটু জল কম, যেমন আমাদের ক্ষেত্রে, সেখানে মানে মাঝারি বলতে পারো, আমাদের শরীরে জল মোটামুটি আছে, আমরা তো একদমই জলে থাকছি না, ফলে আমাদের ক্ষেত্রে রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া, ঠিক আছে। আবার যাদের ক্ষেত্রে একদমই জল কম, তাদের হচ্ছে ইউরিক অ্যাসিড, অর্থাৎ যাদের ক্ষেত্রে কোনো জলের পরিমাণ অনেক বেশি কম, ঠিক আছে,
যাদের ক্ষেত্রে জলের পরিমাণ অনেক বেশি কম, যেমন ধরো একটা সাপের ক্ষেত্রে বা একটা টিকটিকির ক্ষেত্রে, ঠিক আছে, বা পতঙ্গদের ক্ষেত্রে, এদের শরীরে জলের পরিমাণ অনেক বেশি কম, তাহলে তাদের ক্ষেত্রে কি হয়, যে রেচন পদার্থটা, সেই রেচন পদার্থটা যেটা তৈরি হয় সেটা কম জলে তৈরি হয় এবং অ্যামোনিয়া থেকে ক্ষতিকর পদার্থ ইউরিক অ্যাসিড এ পরিণত হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ ইউরিক অ্যাসিড কিন্তু এই তুলনামূলকভাবে যদি দেখি তো ইউরিক অ্যাসিড হচ্ছে সবথেকে খতরনাক একটু, এবং সেটা সবার ক্ষেত্রেই ক্ষতিকারক। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা দেখতে পাবো পতঙ্গদের, আরশোলার ক্ষেত্রে বা স্নেল, এইসব পাখিদের ক্ষেত্রেও আমরা এটা দেখতে পাবো। হয়েছে, এইবারে আমরা ঢুকছি আরও একটা ইম্পর্টেন্ট জায়গায় এই ভিডিওর মধ্যে, যে এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, তোমরা এনএম জিএনএম এর স্টুডেন্ট, নিট বা বিএসসি নার্সিং বা 11-এর স্টুডেন্ট, বা তোমরা যদি 9-10-এর স্টুডেন্টও হও, এই জায়গাটা সবার জন্য। ঠিক আছে, আমি প্রথমেই বলেছি ফার্স্ট ভিডিও কিন্তু সবার জন্য। এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসবে নো ডাউট, কম্পিটিটিভ এক্সামে বা এমসিকিউ পরীক্ষায়, যেসব 11 বা ইয়ের পরীক্ষাতে, 9-10-এর পরীক্ষাতে যে এমসিকিউ পার্টটা আসে সেখান থেকে এখানে প্রশ্ন আসে, এবং এইটা কনসেপচুয়াল জায়গা। আমি আবারও বলছি, এটা কনসেপচুয়াল জায়গা। দেখো এখানে অ্যামিনোটেলিজম, ঠিক আছে, অ্যামিনোটেলিজম কাদিকে বলা হয় না, যে সব প্রাণীরা রেচন পদার্থ হিসেবে অ্যামোনিয়াকে বের করে দিচ্ছে। একটু আগে আমরা পড়লাম, তাহলে অ্যামোনিয়াকে কারা বের করতে পারে? কমন সেন্স, এইটা মনে রাখার জিনিস। আমি শিখিয়ে দিচ্ছি টেকনিকটা, পরে যেন ভুল না হয়, মুখস্থ করলে আবার ভুলবে। কেন কি শুধু অ্যামিনোটেলিজম নেই, এখানে আরও 5-6 রকমের টাইপস আছে। ঠিক আছে, ফলে প্রথমেই মনে রাখবে অ্যামোনিয়া, যে অ্যামোনিয়া বের করে দিচ্ছে শরীর থেকে সে অ্যামিনোটেলিজম। ঠিক আছে, সেই ধরনের প্রাণীদের অ্যামিনোটেলিজম বা সেই পদ্ধতিটাকে অ্যামিনোটেলিজম বলছি, আর প্রাণীটাকে বলছি অ্যামিনোটেলিক। এরা কি করে? এরা প্রচুর জলে বাস করে, ছবিতে দেখতে পাচ্ছ শুধু জল আর জল। ফলে যেহেতু জলে বাস করে সেহেতু তারা ডাইরেক্ট অ্যামোনিয়া তৈরি করে শরীর থেকে, এবং সেই ডাইরেক্ট অ্যামোনিয়াকে প্রচুর জলের প্রেজেন্সে সেইটাকে বের করে দেয়। অ্যামোনিয়া খুব বিষাক্ত, কিন্তু জলে অত্যন্ত দ্রবণীয় বলে ওরা জল থেকে বের করে দিচ্ছে, সহজেই শরীর থেকে জলে বের করে দিচ্ছে। এটি দেহতল বা ফুলকার মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় নির্গত হয়ে যায়। ব্যাস, কাজ ফিনিশ, এখানে আর কিচ্ছু নেই। যতই জটিল হোক অ্যামোনিয়া, সে কিন্তু বেরিয়ে যাচ্ছে। সে কিন্তু সহজ পদ্ধতি, মানে এখানে জটিল হচ্ছে না। অ্যামোনিয়া যদি ইউরিয়াতে পরিণত হতো বা ইউরিক অ্যাসিডে, তখন সে জটিল হতো। সে ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে, সে রেচন পদার্থ ডাইরেক্ট, তার মধ্যে কোনো পরিবর্তন না হয়ে সে বেরিয়ে যাচ্ছে। এইটা সবথেকে সিম্পলেস্ট প্রসেস। কি না, অ্যামোনোটেলিজম কাদের ক্ষেত্রে দেখতে পাবো না ম্যাম? যারা জলে থাকে। জলে কারা থাকে? অ্যামিবা জলে থাকে, হাইড্রা জলে থাকে, লেবিলো জলে থাকে, রুই মাছ, লেবিও রুহিতা, ব্যাঙাচি, ট্যাডপোল জলে থাকে। ব্যাস, গল্প শেষ। মনে রাখবে কি করে? এইভাবে মনে রাখবে, যে হাইড্রার ছবিটা দিয়ে, মাছের ছবিটা দিয়ে কিন্তু মনে রাখবে। এই ছবি একদমই বসে যায় মাইন্ডের মধ্যে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি ইউরিওটেলিজম, অর্থাৎ ইউরিয়া অর্থাৎ যেসব প্রাণী ইউরিয়াকে রেচন পদার্থ হিসেবে বের করে দিচ্ছে। ব্যাস, তাহলে ইউরিয়া কোথায় তৈরি হয় না? ইউরিয়া তৈরি হয় যকৃতে। অর্থাৎ যকৃতে তৈরি হতে হলে হয় মানুষ হতে হবে বা আমাদের মতো অ্যানিমালস হতে হবে, যেমন স্তন্যপ্রায়ী প্রাণী, মানুষ, সোনা ব্যাঙ, হাঙর, কেঁচো, এরা সবাই। ইউরিয়ার ক্ষেত্রে কী হচ্ছে ব্যাপারটা না, ইউরিয়া অ্যামোনিয়া থেকে অপেক্ষায় 1,00,000 গুণ কম বিষাক্ত। অ্যামোনিয়া ডাইরেক্ট, আর এটা কি হচ্ছে, প্রসেস হচ্ছে। ঠিক আছে, অর্নিথ্রিন চক্রের মাধ্যমে ইউরিয়া যকৃতের মধ্যে অ্যামোনিয়া থেকে ইউরিয়াতে প্রসেসিং হয়, সেটাও আরও একটা বড় চক্র। সেই চক্রে প্রসেসিং হওয়ার পর তার বিষক্রিয়াটা কম হয় এবং ইউরিয়া হয়ে বেরিয়ে যায়। যকৃতে এনজাইমের সাহায্যে অ্যামোনিয়া ইউরিয়াতে রূপান্তরিত হয় এবং তারপর রেচন পদার্থ হিসেবে বেরিয়ে যায়। এখন সমস্যা হচ্ছে, দেখো হাঙর জলে থাকতে পারে, বাট সে অনেক বেশি জটিল একটা প্রাণী। তার ক্ষেত্রে, কেঁচোর ক্ষেত্রে, ব্যাঙের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাবো। ঠিক আছে, আমরা ইউরিওটেলিজম কিন্তু এদের মধ্যে দেখতে পাবো। এছাড়া অ্যালিগেটর, অর্থাৎ তোমরা দেখতে পাবে ওই কুমিরদের মধ্যে। ঠিক আছে, কুনো ব্যাঙ, সোনা ব্যাঙের মধ্যে দেখতে পাবে, কচ্ছপের মধ্যে দেখতে পাবে। ঠিক আছে, তারা মাছের মধ্যে দেখতে পাবে, লিখে দিচ্ছি, তারা মাছ, কচ্ছপ, ঠিক আছে, কুমির। হ্যাঁ, সোনা ব্যাঙ যেমন লেখা আছে এখানে, আরেকটা যে ব্যাঙ হয় সেটাও কিন্তু কুনো ব্যাঙ। এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু
এই ইউরিওটেলিজমটা দেখতে পাবে। ইউরিওটেলিজম এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইউরিকোটেলিজম। মানে এইখানে ব্যাপারটা হয়ে যাচ্ছে যেখানে জলের পরিমাণ কিন্তু অনেক কম, ফলে জল সংরক্ষণ করার চেষ্টা চলে এই সব প্রাণীদের মধ্যে, যেমন পাখি, যেমন গিরগিটি। এদের ক্ষেত্রে কি হয়, এরা শরীরে জলটাকে বের হতে দেয় না, এরা জলটাকে সংরক্ষণ করতে থাকে। তার জন্য এদের মধ্যে ইউরিন তৈরি হয় না, এরা স্টুল আর ইউরিন একসাথে বের করে দেয়। যেসব প্রাণীদের মধ্যে ইউরিক অ্যাসিড রেচন পদার্থ হিসেবে বের হয়, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো পাখির ক্ষেত্রে, সরীসৃপ রেপটাইলসদের ক্ষেত্রে, পতঙ্গর ক্ষেত্রে, স্থলজ শামুকের ক্ষেত্রে কি হয়, এরা কি করছে না, এরা ওড়ার জন্য বা মরুভূমিতে থাকার জন্য জলটাকে বাঁচায়। শরীরে যদি জল বাঁচাতে হয় তাহলে কিন্তু কি করতে হবে, তাহলে বেশি জল শরীর থেকে বের করে দিতে পারি না, ঠিক আছে। ফলে এদের যে মলমূত্রটা হয় এটি খুব বিষাক্ত এবং জলে অদ্রবণীয়, ঠিক আছে। এই জন্য পাখির যে স্টুলটা যেটা আমরা পাই সেইটাই আসলে তাদের ক্ষেত্রে, তাদের আলাদা করে ইউরিন হয় না, এদের ডাইরেক্ট ইউরিক অ্যাসিড বের হয়ে যায় এবং এটা কিন্তু প্রচুর বিষাক্ত। ওই জন্য পাখিতে যদি বর্জ্য পদার্থ বের করে, শরীরে যদি গায়ে কোনো জায়গায় লেগে যায়, সেটা দেখবে কোনো পোশাকে লাগলে সেটা কিন্তু স্টেনটা থেকেই যায়, দাগটা থেকেই যায়, ঠিক আছে। সেটা সঙ্গে সঙ্গে ধুয়ে নেওয়া উচিত এবং গায়ে যদি পড়ে সেটাও তাড়াতাড়ি ওয়াশ করে নেওয়া উচিত ডেটল দিয়ে। এখন ঘটনা হচ্ছে যে এদের যে স্টুলটা একটা বিশেষ প্রকৃতির, এটা হচ্ছে অর্ধ কঠিন বা কেলাস আকারে নির্গত হয়, ঠিক আছে। এটা কিন্তু প্রশ্নে আসে যে কাদের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে অর্ধ কঠিন বা কেলাস আকারে নির্গত হয় স্টুলটা, কাদের ক্ষেত্রে, পাখি, সরীসৃপ, পতঙ্গ এবং স্থামকদের ক্ষেত্রে। এবারে আমরা দেখব অ্যামাইনোটিলিজম। অ্যামাইনোটিলিজম হচ্ছে যারা অ্যামাইনো অ্যাসিডকে বের করে দেয়, যেমন ঝিনুক এবং তারা মাছের ক্ষেত্রে। এছাড়া দেখব গুয়ানোটিলিজম, গুয়ানিনকে। এরপর দেখব গুয়ানোটিলিজম। গুয়ানিন হচ্ছে নাইট্রোজেন বেস, ঠিক আছে, অ্যাডিনিন গুয়ানিন পড়েছো তোমরা সবাই। সেই গুয়ানিন যাদের ডাইরেক্ট বের হয় শরীর থেকে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমরা তাদেরকে গুয়ানোটিলিজম দেখতে পাবো। তাদের গুয়ানোটোলিক প্রাণী বলা হয়। মাকড়সা, কাঁকড়া, বিছের ক্ষেত্রে আমরা দেখতে পাবো গুয়ানোটেলিজম দেখতে পাবো মাকড়সা এবং কাঁকড়া বিছের ক্ষেত্রে। কি হচ্ছে না, তাদের ক্ষেত্রে গুয়ানিন, এইটা কিন্তু এনএমজিএনএম বা যে কোনো পরীক্ষার জন্য, নিটের জন্য, বিএসসি নার্সিংয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট। মনে রাখবে যে গুয়ানোটেলিজম হঠাৎ দিয়ে দেবে এবং তুমি ভাববে যে গুয়ানোটেলিজম কি। গুয়ানিন হচ্ছে অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন থাইমিনের মতো একটা নাইট্রোজেন বেস এবং সেই নাইট্রোজেন বেসের মধ্যে আমরা কিন্তু এই গুয়ানিনটা বের হয়ে যায়। এদের আর কোনো প্রসেসিং হয় না, ডাইরেক্ট গুয়ানিন বেরিয়ে যায়। কাদের ক্ষেত্রে, মাকড়সা এবং কাঁচড়া বিছে। মনে রাখবে কিন্তু কিছু সামুদ্রিক পাখি এবং বাদুড়ের সঞ্চিত বর্জ্য, ঠিক আছে, বাদুড়ের যে বর্জ্য পদার্থ সেটাও কিন্তু গুয়ানো, ঠিক আছে। সামুদ্রিক পাখি এবং বাদুড়ের ক্ষেত্রে এটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ, বাদুড়ের ব্যাপারটা কিন্তু মনে রাখবে এবং এটা একটা সার হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। এবার আমরা দেখে নেব একটু তুলনা, ঠিক আছে। এতক্ষণ ধরে যেটা পড়লাম, এই ভিডিওর শেষ অংশ চলছে এটা, যে অ্যামোনোটেলিজম, ইউরিওটেলিজম এবং ইউরিকোটেলিজম। অ্যামোনিয়ার, এখানে অ্যামোনিয়া বের হয় শরীর থেকে, এখানে ইউরিয়া বের হয়, এখানে ইউরিক অ্যাসিড বের হয়। অ্যামাইনো অ্যাসিড ডিঅ্যামিনেশনের ফলে এটা উৎপন্ন হয়, অর্নিথ্রিন চক্রের সাহায্যে এটা যকৃতে, এবং এটা হয় পটাশিয়াম ইউরেট থেকে উৎপন্ন। এখানে অ্যামিবা, মাছ এবং ব্যাঙাচির ক্ষেত্রে দেখতে পাবে, এটা স্তন্যপায়ী ব্যাঙ এবং হাঙরের ক্ষেত্রে দেখতে পাবো, আর এটা পাখি, সরীসৃপ এবং পতঙ্গের ক্ষেত্রে দেখতে পাবো। তো এইটা ছিল আজকের ভিডিওর কনসেপ্ট। দেখো এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন লাস্টে আলোচনা না করলেই নয়। দেখো ব্যাঙ, এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এমসিকিউর জন্য বলছি। একটা ব্যাঙ যখন ট্যাডপোল বা ব্যাঙাচি অবস্থায় থাকছে তখন সে জলে থাকছে, এবং জলে থাকছে তখন তার রেচন পদার্থ অ্যামোনিয়া, তখন তাকে আমরা অ্যামিনোটেলিক বা অ্যামিনোটেলিজম তার মধ্যে রেচন দেখতে পাচ্ছি। তার মধ্যে যখন মেটামরফোসিস হচ্ছে, বিশাল পরিবর্তন হয়ে সে যখন একটা পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয়ে যাচ্ছে, অ্যাডাল্ট ফ্রগে, তখন সে এবারে ডাঙাতে থাকতে শুরু করছে, তার শরীরে জলের পরিমাণ কমে গেল, তখন তার আবার সাইকেলটা চেঞ্জ হয়ে গেল, সে কিন্তু আর অ্যামোনিয়াকে বের করছে না রেচন পদার্থ হিসেবে, সে এবারে বের করছে ইউরিয়া। এটা কিন্তু সবাই মনে রাখবে, এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। যদি এই কনসেপ্টটা বুঝতে পেরেছো তাহলে এই রেচন চ্যাপ্টারের শুরুটা তোমাদের কাছে অনেক স্মুথ হয়ে যাবে। আশা করছি তোমরা সবাই
ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, কনসেপ্টের ওপর বেশ করে বুঝতে থাকো, তাহলে কিন্তু জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে। আর মুখস্থ বিদ্যার মধ্যে দিয়ে যদি যাও, আজকে যেটা মনে থাকবে কালকে সেটা ভুলেও যেতে পারো। আর আমরা জানি যে আমরা যে ক্লাসকে বা যে পরীক্ষাগুলোকে টার্গেট করছি, তাদের কিন্তু ফার্দার বায়োলজিকে নিয়ে থাকাটাই স্বাভাবিক জীবন, অর্থাৎ বায়োলজিকে ভুললে চলবে না, আমাদের জীবনের সাথে তাকে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখাটাই আমাদের মূল মন্ত্র হতে হবে। চলো নেক্সট ভিডিও আসা তক্ক তোমরা পড়াশোনা করতে থাকো।